কিরে হাসনাত, সার্জিস ফকিন্নির পুত, বন্যার টাকা কই? সেই ভিক্ষার টাকাগুলো কই? দেশবাসীর এখন উচিত হাসনাতদের ধরা, সার্জিস গঙ্গের ধরা, এই সমন্বয়ক দেশদ্রোহী গুলা, এই জঙ্গি গুলাকে ধরা উচিত। 24-এ সবচাইতে ভয়াবহ একটা বন্যা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। যে বন্যায় মানুষ টিএসসিতে আপনারা দেখছেন কিভাবে মানুষ সেখানে 5 টাকা 10 টাকা 100 টাকা মারা গেছেন, জীবদ্দশায় ব্যাংকের মধ্যে টাকা জমাই রাখছেন, সেই টাকা দিয়ে গেছে। ছোট ছোট কচি মাসুম বাচ্চা টিফিনের টাকা, সেই টাকা ওইখানে দিয়েছে। সেই টাকাগুলা কোথায়? যখন সেই টাকা তোলার পরে ওরা সম্ভবত সেই 14-15 কোটি টাকা যে তুললো, সেখান থেকে হয়তো বা 50 লাখ টাকার মতো খরচা করছে। বাকি টাকাগুলো ওরা নিজেরা ভাগ বাটোয়ারা করে বিভিন্ন দেশে ট্যুরে চলে গেল। যখন তীব্র প্রতিবাদ এই বিষয়ে যখন প্রশ্ন আসলো, তখন কিন্তু এই হাসনাত গংরা বলছিল যে টাকা ওদের প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখছে। যদিও প্রশ্ন আসলে তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকা দিচ্ছে, কিন্তু তারা বলছিল যে এই টাকার সাথে আরো টাকা রাস্তা থেকে বইরা তাদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, জমি বিলীন হয়ে গেছে, তাদের বাসস্থান তৈরি করে দেওয়া হবে। 1,500 কোটি টাকার প্রকল্প নিয়ে আসার কথা ছিল। ডেভিল ইউনুস তো নাই হয়ে গেছে। ডেভিল ইউনুস এখন কোথায়? কোথায় এই লম্পটটায়? কই সেই টাকা কোথায়? এখন সেই ভিক্ষার টাকাগুলো কোথায়? এখন তো প্রমাণিত হয়েছে যে এরা ভিক্ষার টাকা মাইরে খাইছে। আজকে থেকে না, এর আগে আরো প্রায় আমি 14-15 মাস আগেও আমি টিএসসি তে দাঁড়াই বলছিলাম সে ভিক্ষার টাকা কোথায়, এদের হাতে ভিক্ষার টাকা নিরাপদ না, সেই টাকা মাইরে খাইছে। চ্যালেঞ্জ দিল যে সেই টাকা তার অ্যাকাউন্টে রাখা আছে, বড় বড় কাজ করা হবে, তাদের প্রকল্প করা হবে। এখন তো টেবিল নাই, তোরা তো নাই। এখন কোথায় সেই টাকাগুলা? এখন মানুষের প্রশ্ন করা উচিত হাসনাদের কাছে যাইয়া, টাকা কি করছিস? মানুষের ভিক্ষার টাকা যাদের কাছে নিরাপদ না, এই পাতলা ডাল খাওয়া এই সকল জঙ্গি গুলা, এই সকল বাস্টার্ড গুলা, এই বাস্টার্ড গুলার কাছে যেখানে 1 টাকা মানুষের 5 টাকা 10 টাকা দেওয়া ভিক্ষার টাকা নিরাপদ না, তারা করবে এই রাষ্ট্রের কাজ। এই ফকিন্নি ফুট গুলা, পাতলা ডাল খাওয়া গুলার এদের মূল পরিকল্পনা কি ছিল? যে জঙ্গি হামলার মাধ্যমে সরকারকে হটাইয়া ওরা ওদের সুবিধা মতো একটা সমন্বয় পাবেন না যে 1000 কোটি টাকার নিচে আছে, একটা সমন্বয় পাবেন না যে কয়েক হাজার কোটি টাকার নিচে এরা পাচার করছে, এরা বিভিন্ন জায়গায় সম্পদ তৈরি করছে। ফকিন্নি গুলা, টোকাই গুলা, এই টোকাই গুলা এখন সব সব জমিদারের নাতিপুতিতে পরিণত হয়েছে। এরা ওই 24-এর 8ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা সমন্বয় ওই পর্যন্তই ফকির ছিল, মিসকিন ছিল। দেখেন না হান্নান মাসুদ, এই সার্জিস আর মানুষের থেকে ধার করে চলে, হান্নান মাসুদ হাতিয়া, তো সবচাইতে ভাঙাচোরা ঘরটাই তাদের। আর এখন হচ্ছে সবচাইতে বড় ঘরটাই তাদের, 4-5টা পুকুর ভরা। আপনার এলাকায় সমন্বয় কেডা? মনে রাখবেন 153 জন সমন্বয়। এদের বাড়ি আপনাদের জেলায়, আপনাদের উপজেলা, আপনাদের গ্রামে। খোঁজ নেন না যে 24-এর এই 8 আগস্টের আগ পর্যন্ত এরা সবগুলোই অকিন্নি ফকিন্নি টোকাই ছিল। এরা পাত্তা ডাল খাওয়া ছিল, এরা সামান্য গাঁজা খাইতো, এরা এখন বিদেশি মদ খায়। এদের প্রত্যেকটা সম্পত্তি হাজার হাজার শত শত কোটি টাকার উপরে চলে গেছে। মনে রাখবেন, দল যার কিন্তু সমন্বয় পিটানোর দায়িত্ব হওয়া উচিত সকলের, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আর এই মুহূর্তে থেকে পরিস্থিতি যা কিছু দেখতেছি যে এনসিপি, বিএনপি, জামাত, এটা হচ্ছে মুদ্রার রিফিট, আর তারেক রহমান ডেভিল ইউনুস মুদ্রার রইফিট। কারণ এই নির্বাচনের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা যে আবিদ নাকি ওই যে বিপিতে দাঁড়াইছিল, ও তো বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি জন পদত্যাগ করে বলছিল, স্যার আপনি যাই না দেশ থেকে, আপনার দেশেই থাকেন, আপনার সাথে অনেক হিসাব কিতাব বাকি। ডাক শুনিয়া কই হিসাব কিতাব কি হয়েছে? এরা যখন এদের আরেকজনের স্বার্থে যখন লাগে, তখন শুধু মিডিয়ার সামনে ধামরা ছমরা, কিন্তু মিডিয়ার পিছনে সব রসুনের পাশে এক জায়গা। এখন এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে, এই দেশের সাধারণ মানুষকে সোচ্চার হইতে হবে যে এই টোকাই গুলাই, বাস্টার্ড গুলোর আসলে এই যে আন্দোলনটা ছিল যে কোটা বিরোধী, এরা কোনটা মেধাবী, একটা কোনটা স্টুডেন্ট দেখতেছেন, এদের লেখার অবস্থা কি, এদের কথা বলার ধরনটা কি? এই টোকাই গুলোর মূল ধান দাঁড়াই ছিল যে জঙ্গি হামলার মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে হটাইয়া এরা সবাই হাজার হাজার শত শত কোটি টাকা কামাই নেওয়া টোকাই গুলাই, বাস্টার্ড গুলা, সেটা তারা সফল হয়েছে। এখন এদের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হইতে হবে, এদের বিরুদ্ধে জনগণকে অবশ্যই ঐক্যবদ্ধ হবে, আন্দোলন করতে হবে। মনে রাখবেন, দল যার কিন্তু সমন্বয় পিটানোর দায়িত্ব হওয়া উচিত সকলের, দেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করা দরকার। সিভিল এই জুলাই জঙ্গি যারা রয়েছে, ওদের যে কয়টা 78টি যে সদস্য, সংসদ সদস্য রয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ। আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী এমপি হওয়ার পরে তারা সংসদ সদস্য হিসেবে তারা একটাই শপথ নিতে পারে, যেটা নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী সেটা সংসদ সদস্য হিসেবে যে শপথ তাদের রয়েছে, সেই শপথই তারা পাঠ করবেন। কিন্তু তারা সেই সংসদ সদস্য হিসেবে প্রথমে শপথ নিয়ে পরবর্তীতে জানেন কথিত জুলাই সনদের উপরে তারা একটা শপথ বাক্য পাঠ করছেন। অর্থাৎ একই দিনে তারা 2টা শপথ পড়েছে।
একটা হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, আর একটা হচ্ছে কথিত জুলাই সনদ বাস্তবায়ন করবে, বা সেই জুলাই সনদকে আমাদের ৭২-এর সংবিধানকে বাদ করে দিয়ে ওরা জঙ্গিদের যে সনদ রয়েছে সেটা বাস্তবায়ন করবে, সেই দ্বিতীয় শপথটা নিয়েছে। অর্থাৎ আমি মানে অনেক বেশ কয়েকজন আইনজ্ঞের খুবই বিশেষজ্ঞ ব্যারিস্টার যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারাও এ বিষয়ে অনেক বিবৃতি দিচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই সব অনুযায়ী তাদের এখন যে তারা এমপিগিরি করতেছে এটা সম্পূর্ণভাবে অবৈধ। অর্থাৎ দ্রুত সময়ের জন্য সংবিধানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে বা সমুন্নত রাখার জন্য যে শপথ, এরই মধ্যে তারেক প্রশাসন বা তারেক রহমান নিয়েছেন, তার উচিত তার নির্বাচন কমিশনের এই মুহূর্তে দ্রুত সময়ের মধ্যে এই ৭৮টি যে এমপি রয়েছে তাদের সদস্য এলাকা, ওই এলাকা খালি করার ঘোষণা, যে সেখানে এমপি সেটা বাদ হয়ে গেছে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেখানে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য জোরতোর হওয়া উচিত। সেটা হচ্ছে আইন অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী। আর যদি সেটা না করা হয় তাহলে এই সরকার আইন এবং সংবিধান অনুযায়ী তার বহির্ভূত হিসেবে চলবে, এটাই হিসেবে বিবেচিত হবে। এবং এই সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজ্ঞের ব্যক্তিরা তারা এই বিষয়ে মামলার একটা প্রস্তুতি চলছে, এ বিষয়ে তারা মামলা করবেন। কেননা অবৈধ সংসদ সদস্য দিয়ে তো আপনি সংসদ চালাইতে পারেন না, যেটা সাংবিধানিক ভাবে এক ব্যক্তি এমপি হওয়ার পরে একটাই তারা কি বলে শপথ নিতে পারেন। দ্বিতীয় শপথ নেওয়া মানেই প্রথম শপথ যেটার উপরে নিয়েছে সেই শপথটা বাদ হয়ে যাওয়া, সেই বিষয়টা ভঙ্গ করা। সুতরাং তারা তো প্রথমে এখানে তারা স্লিপ করে ফেলেছে। এখন যে কোনো ভাবেই হোক না কেন এই অবৈধ এমপিগিরি যারা করতেছে এই জামাত এনসিপির, অনতি বিলম্বে তাদের সদস্য পদগুলো বাতিল করা উচিত এবং সদস্য পদ বাতিল করে সেখানে পুনরায় নির্বাচন দিবেন না কি করবেন সেই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের এখন করা উচিত। যেটি করা উচিত সেটা হচ্ছে আইন অনুযায়ী যে সেটা খালি রেখে, খালি ঘোষণা করে সেখানে তাদের সদস্য পদ বাতিল করে দিয়ে সেখানে পুনরায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা, এটা হচ্ছে আইন অনুযায়ী। এখন দেখা যাক যে নির্বাচন কমিশনই বা কি করে। আর এই প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা, যার প্রথমেই বক্তব্য ছিল সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে সবার পরে বাংলাদেশ। কেননা এখানে সবার পরে বাংলাদেশ এই সরকারের, এই তারেক সরকারের বা বিএনপি সরকারের, এটি কেন বলা হচ্ছে এই মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে যে বিগত দখলদার সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে একজন সমালোচিত, একজন ডিপ স্টেটের একেবারে ঘোরতর প্রতিনিধি, অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে সেই পররাষ্ট্র উপদেষ্টাকে তারা মন্ত্রণালয়ে এসে মন্ত্রিত্ব দেওয়া, অর্থাৎ এটা দ্বারাই প্রমাণিত হয়েছে যে এটা কতটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন। এবং সেটা জনগণ বুঝতে পারতেছেন ধীরে ধীরে যে তাকে এখানে এনে পররাষ্ট্রমন্ত্রী বানায়। এবং আজকে ডোনাল্ড ট্রাম্প তাকে যে শুভেচ্ছা জানিয়েছেন, দেখেছেন যে শুভেচ্ছা বার্তাটি একটু ভালো করে পড়বেন প্রয়োজন হলে আপনারা কেউ, যেখানে তিনি তার সাথে যাওয়া ডেভিল ইনুস সরকার যে সকল চুক্তি করেছে সেই চুক্তি বিষয় তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। সেই চুক্তি বিষয় যেন ঠিক থাকে, সেই বিষয়ে এক প্রকার একটা হুমকির স্বরূপ সেভাবে তাকে বলা হয়েছে। সেই এখানে শুভেচ্ছা জানানো এটা হচ্ছে সুতা, কিন্তু আসল যে নিচের বেশ কয়েকটা লাইনগুলো আপনারা দেখেছেন যে ডেভিল ইনুসের আমলে যে দুই দেশের কৃষি সম্প্রসারণ হবে, সেনাবাহিনীর শক্তিশালী সরঞ্জাম, মানে সেই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকার যে গচ্চা দিয়ে যে অধিকতর মূল্যে কেনা ডেভিল ইনুস তাদের আখের গুছানোর জন্য যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো নবায়ন বা সেই চুক্তিগুলো যেন অনুযায়ী যেন চলে সে বিষয়টা থেকে স্মরণ করিয়ে দেওয়া। অর্থাৎ ডেভিল ইনুস যেমন এই আমাদের দেশের স্বার্থ সবকিছু সাম্রাজ্যবাদের কাছে জলাঞ্জলি দিয়েছে, সেই সাম্রাজ্যবাদের কাছে যেন তারেক রহমানও এখন সেই জলাঞ্জলি দেয়। এবং সেই ক্ষেত্রেই কিন্তু সেই যুক্তরাষ্ট্রকে খুশি করার লক্ষ্যেই মূলত রোজার রহমান ওরফে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সেখানে বসাইছেন টেকনোক্রেট কোটায়। তিনি কোনো জনপ্রতিনিধি বা আদৌ কখনো ছিলেন না। সুতরাং এখন এই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারছি, অ্যানালাইজ করতেছি অন্তত পক্ষে এই দুদিনের মধ্যে, যে তারা সবার আগে বাংলাদেশ নাকি সবার পরে বাংলাদেশ। মূলত তারা এভাবেই চলছে যে সবার পরে বাংলাদেশ। সুতরাং আমরা যারা রয়েছেন আমার ভাইয়েরা, সহযোদ্ধা ভাইয়েরা, এই বিষয়গুলো আপনাদের অধিকতর পর্যালোচনা করতে হবে এবং তৎক্ষণাৎ এই বিষয়ে প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানাতে হবে। আর এই মুহূর্ত থেকে ৭৮টা যেটা আইন এবং
সংবিধান অনুযায়ী এই 78 জন সংসদ সদস্য যারা রয়েছে তারা এখন অবৈধ, অর্থাৎ এই অবৈধ 78 জন অবৈধ সংসদ সদস্য অর্থাৎ পুরো বিরোধী দলটাই এখন অবৈধ। এখন অনতি বিলম্বে সেই আসনগুলোকে শূন্য ঘোষণা করে সেখানে নির্বাচন কমিশনের দেওয়া উচিত, আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী সেটা দেওয়া উচিত। আর তা না হলে এটা অবৈধ হিসেবে, যে এই গভর্নমেন্টের অবৈধ একটা বিরোধী দল আছে, সেই অবৈধ বিরোধী দল আর তারা মিলেমিশে একাকার বাংলাদেশে সবার পরে বাংলাদেশকে সেই মূলত মুখে বলতেছে সবার আগে বাংলাদেশ, কিন্তু ভিতরে সবকিছু সবার পরে বাংলাদেশ। আর আমরা তার সবকিছুই এখন দেখতেছি, একেবারে সব চোখে সবার সামনে দেখতেছি। সুতরাং আমি অনেকেই বলবো যে দেখেন, যখন একটা মানুষের মাড়িতে নতুন দাঁত গজায়, কিটকিট করে, তখন ইঁদুরের মতো হাতে পায়ে কাছে যা পায় সেটাই কিন্তু কামড়ায়। একটা কথা ডোন্ট মাইন্ড, যেটা মানুষের বয়স অধিকাল, যখন যৌবনকালে পা রাখে তখন পাছায় যখন নতুন লুঙ্গ দেয় তখন বারবার লুঙ্গি জায়গায় এটা দেখে। এটা গ্রামের একটা প্রবাদ আর কি, সেই কথাটা আমি আপনাদেরকে একটু মনে করে দিই। সুতরাং এখন যে সরকার আসছে, বিভিন্ন মন্ত্রীরা নানান ধরনের কথা বলতেছে, কেউ দৌড়ে সচিবালয়ে যাবে, কেউ লাফাইয়ে শপথ নিতে যাবে, কেউ নানান ধরনের মানে কথাবার্তা উল্টাপাল্টা অনেক কিছুই বলবে। এই কথা বলতে ওইটা না, আসলে কাজটা কি হচ্ছে সেই বিষয়টা আমাদের দেখতে হবে, সেই বিষয়টা আমাদের একটু পর্যালোচনা করতে হবে। কিন্তু এরই মধ্যে আমরা বুঝতেই পারছি যে এখানে হচ্ছে সাম্রাজ্যবাদের আধিপত্যতা, যে সাম্রাজ্যবাদের যা কিছু রয়েছে তাদের স্বার্থ নেশি, অর্থাৎ পশ্চিমাদের স্বার্থকে প্রথম ভাবে দেখে বাংলাদেশের স্বার্থটাকে, বাংলাদেশের জনগণের স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিয়েই মূলত এভাবেই চলতেছে বা চলা শুরু হচ্ছে। যেটা আমরা উপস্থিতি আমরা দেখতে যে প্রথমেই যখন আপনি একজন ডিপ স্টেটের প্রতিনিধিকে, যার বিরুদ্ধে জানেন যে এই রোজার রহমান ওরফে খলিলুর রহমান, তার বিরুদ্ধে কিন্তু আপনার ধর্ষণের অভিযোগ এনেছিল এক নারী। বাংলাদেশে প্রথম যে কেউ ধর্ষণের অভিযোগ, কারো বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ যে নারী করে, সেই অভিযোগকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, সেই ধর্ষককে তারা মন্ত্রী বানাইছে। তো যাই হোক, তার প্রতিমন্ত্রী যাকে বানাইছে যে শামা, এটা একটা ভালো কাজ করছে, দুজনে খুব ভালো চালাতে পারে, ভালো চলবে, দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে, একটা নতুন বন্ধু পাইলো, রোজার রহমান একজন ভালো একজন সহকর্মী পাইলো, শামার মতো নেত্রী, এটি তারও অনেক সৌভাগ্যের একটা ব্যাপার। কিন্তু যাই হোক, অধিক আমি না যাই, আমাদের মূল কথাই হচ্ছে আমরা যেটা এখন উপলব্ধি করছি যে কোনোভাবেই একটা অবৈধ বিরোধী দলকে দিয়ে তো আর সংসদ চলতে পারে না। সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন কিংবা এই প্রহসনের নির্বাচনে সরকারে আসা এই বিএনপি অর্থাৎ তারেক রহমান কি করে সেটি এখন সবাই একটু নিবিড় ভাবে পর্যবেক্ষণ আমাদের করতে হবে। দেখা যাক সেখানে কি করে। চারিদিক থেকে আপনারা দেখেছেন, এটা তো শুধু আমার কথা না, যেহেতু আমি আইনজ্ঞের ব্যক্তি না বা আমি সেটা সম্পর্কে খুব ভালো বুঝি না, আমাকে যেটা জানানো হয় সেটার উপর দিয়ে আমি বুঝি। তো যাই হোক, এখন অনেক বিজ্ঞ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক বিজ্ঞ ব্যক্তির এই ব্যারিস্টারি এবং আইনের তারাই মানে এই বিষয়ে ব্যাখ্যা তারা দিয়েছেন। সংবিধান অনুযায়ী যারা সংবিধান বিজ্ঞ রয়েছেন তারা বলছেন, অভিজ্ঞ ব্যক্তিগণ আমাদের সিনিয়র সিটিজেন তারা বলছেন যে তারা এটি নিয়ম অনুযায়ী প্রথমে যে বিষয়ের উপর শপথ নেবেন, এরপর যদি আরেকটা শপথ নেওয়া হয়, সেই প্রথম শপথটা ইতিমধ্যে সেটা বাদ হয়ে যায়। অর্থাৎ তারা তো প্রথমে এমপি হিসেবে শপথ নিয়েছিল, তো দ্বিতীয় শপথটা তারা নিছে কথিত জুলাই সনদকে বাস্তবায়ন করার লোক, অর্থাৎ তারা সেইটা বাস্তবায়নে সেই শপথ এখন কিন্তু এমপিগিরি তাদের বাদ। এখন অনতি বিলম্বে এই সকল আসনগুলোতে নির্বাচন দেওয়াটা হচ্ছে সংবিধান অনুযায়ী এবং আইন অনুযায়ী। কিন্তু জানেন তো যে বিগত দিনে ডেভিল ইনুস সে কোনো কিছু আইনের তক্কা করতো না, নিয়ম কারণের কোনো কিছুই তক্কা করতো না। এই মানুষটা এই ধুরন্ধর ডেভিল মানব খেকো, ওর মতো নিকৃষ্টতম একজন ব্যক্তি যে মূলত জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করে তার যে ধান্দা ছিল যে বাংলাদেশের সম্পূর্ণ স্বার্থন্বেষী যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার প্রভুদের হাতে তুলে দেওয়া, আর তার নিজে হিসেবে তার হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্র থেকে নিজের কোষাগারে নিয়ে যাওয়া, নিজের অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান তার লাইসেন্স নিয়ে যাওয়া, সে সেটি করেছেন। সে সেই জায়গা থেকে শতভাগ সফল হয়েছেন। কিন্তু আপাতত ৭১ মুক্তিযুদ্ধের উপরে যে হানাটা আসা এবং সাম্রাজ্যবাদের আরো আধিপত্যবাদ যেটা আসা, সেই বিষয়টা থেকে বাঁচা গেছে যে ওর থেকে মুক্তি। যেখানে আজকে যদি এই প্রহসনমূলক নির্বাচনে যদি জামাত এসে পড়তো, তাহলে মুক্তিযুদ্ধ এবং ৭১-এর যতটুকু স্মৃতি এখন যা কিছু একটু আছে টুকটাক, সেগুলো ওরা থাকতো না। এটি চিরন্তন সত্য, সেটা থাকতো না। কিন্তু এই মুহূর্তে এই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা, এই তারেক প্রশাসন, তারেক
তারেকে জানেন যে তারেক রহমানের কিন্তু অতীত আমরা খুব ভালো করে জানি, যে তিনি যখন প্রধানমন্ত্রীর সন্তান ছিলেন, সেই সন্তান থাকাকালীন তিনি কি করছেন তার ইতিহাস মিস্টার 10% তার নামের সাথে, কিংবা খাম্বা রয়টার্সের প্রতিবেদনে সেই নামটা আসে যে খাম্বা তারেক হিসেবে। তো যাই হোক, আমরা তার সেই অতীতটা জানি, সুতরাং সেই ব্যক্তি এখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। একটু তো কিছুটা দিন সে বিষয়ে আমাদের দেখতে হবে, কিন্তু এই মুহূর্ত থেকে এই মুহূর্তে যেটা আসছে আমাদের সামনে, আমরা দেখেছি যে সম্পূর্ণভাবে অবৈধতার বিরোধী দলটা, তাদের 78টা সংসদ সদস্য অবৈধভাবে তারা সংসদে যাচ্ছেন, সংসদ সদস্য হিসেবে নিজেদেরকে দাবি করছেন এবং তার সুযোগ সুবিধা তারা সম্পূর্ণভাবে ভোগ করছেন। কিন্তু এই মুহূর্তে হচ্ছে চারিদিক থেকে এই বিষয়টা সকলেরই কথা বলা উচিত, এই বিষয়ে প্রতিবাদ করা উচিত যে এই অবৈধ বিরোধী দল এবং এই 78 জন অবৈধ এমপিগিরি যারা করতেছে তাদের আসন অনতিবিলম্বে শূন্য ঘোষণা করে সেখানে অন্তর্বর্তী নির্বাচন কিংবা এই মধ্যবর্তী নির্বাচন, যে কোনো নির্বাচন দেওয়া উচিত। আশা করি এই প্রহসনমূলক নির্বাচন যেভাবে জনগণ গত 12 তারিখে প্রত্যাখ্যান করেছে, খুব শীঘ্রই জনগণ যে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে যে ম্যান্ডেট দিয়েছে, এই যে বাংলাদেশে প্রায় 70% জনগণ যে ম্যান্ডেট দিয়েছে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে, আশা করি যে প্রত্যাশায় জনগণ ম্যান্ডেট দিয়েছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ সেই প্রত্যাশা পূরণ করবে। সেই কারণে কিন্তু জনগণও এখন অধীর আগ্রহে রয়েছেন। সুতরাং এখন এই মুহূর্ত থেকে আওয়ামী লীগেরও অনেক কিছু করণীয় রয়েছে, বিশেষ করে তাদের সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধি করা, সংগঠনকে গতিশীল করা, সংগঠনে নতুন নিষ্ক্রিয় নেতাদের দূরে সরিয়ে অ্যাক্টিভ রাজপথে থাকা নেতাদেরকে তাদের দলে ফিরানো এবং তাদেরকে সাথে নিলেই হবে। তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের কাজ করলে এই দলটা খুব শীঘ্রই সুসংগঠিত হবে, শক্তিশালী হবে, এটাই প্রত্যাশা রাখে এবং এটাই বিশ্বাস করে তৃণমূল, দেশের জনগণ এবং দেশের সকল সুশীল সমাজ। উনি বোঝাতে চেয়েছেন যে কোনো না কোনো উপায়ে চাঁদা কিন্তু দিতেই হবে, চাঁদা দিতেই হবে, নিতেই হবে। এখন এটাকে নানান ভাবে নতুন নামকরণ করে, এখন যেমন ধরেন আগে বঙ্গবন্ধু কন্যা ফ্যামিলি কার্ডের নামে সবাইকে সুযোগ সুবিধা দিয়েছিলেন, এখন সেটা আবার নতুন ফ্যামিলি কার্ড হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যা মাতৃত্বকালীন ছুটি দিয়েছেন, সেটা আবার এখন দেখছি নতুন করে হচ্ছে। তো তেমনি আমরা একসময় চাঁদাবাজির একটা পার্সেন্টেজ হিসাবে প্রচলিত নিট ছিল এবং গত 17-18 মাসে আমরা দেখি চাঁদাবাজি, দখলবাজি ভীষণ বেড়েছে। তো যাই হোক, উনি এই কথাটি বলেছেন, আমি তার সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই না, তার সম্পর্কে অনেক অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কিভাবে কোথায় গিয়ে কি করেছেন। তো এখন আমি সবাইকে বলতে চাই চাঁদা দিতে হবে, এটা মাথায় নিয়ে নেন, চাঁদা না দিয়ে কেউ বাঁচতে পারবে না। আমি দর্শকদের একটু কমেন্টস নিয়ে আপু, যে একজন বলেছেন যে চাঁদা না চাঁদ উঠেছে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার বলেছেন জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, সালাম জি, ধন্যবাদ আপনাকে, স্বাগতম জি, ধন্যবাদ। সড়ক পরিবহন চাঁদা না বলে হাদিয়া বলা উচিত। হ্যাঁ, হাদিয়া বললে হয়তো কিছুটা জি, রোকেয়া ভালো জি, ধন্যবাদ আপনাকে জনাব ইসমাইল ভাই। রোকেয়া আপুকে সালাম ও শুভেচ্ছা ভাই। বিএনপি সেই আগে থেকেই চাঁদাবাজি দল, এতে কোনো সন্দেহ নাই। তাই সড়ক পরিবহন মন্ত্রী সেই চাঁদাকে বৈধতা দিতেই সমঝোতা লেনদেন করেছেন বলে। আচ্ছা ঠিক আছে, সমঝোতা লেনদেন জি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, আমি এখানে ব্যাখ্যাতে চাই, সমঝোতা চাঁদা হচ্ছে সেইটা যেটা মসজিদের জন্য এক ধরনের চাঁদা দেওয়া হয়, যে চাপাতি না আপনি একটু হেল্প করবেন, আপনার জন্য 200 টাকা দেওয়া হলো মাসে। আচ্ছা, সমঝোতা চাঁদা হচ্ছে সেইটা যে একটা ক্লাব করবো আমরা, তোমার উপর 50 টাকা ধার্য করা হলো, তুমি সেটা করে দিবে, তাহলে আমরা বইগুলো সবাই পড়বো, ক্লাব ফুটবল আমরা সবাই খেলবো। সেটা যে আমরা লাইব্রেরি করবো, সবাই কিছু কন্ট্রিবিউট করেন, একটু 200 টাকা 50 টাকা করে যা দেন, আমরা নিজেদের সমৃদ্ধ করবো, ওখান থেকে আমরা সেবা পাবো। কিন্তু এই যে সমঝোতা চাঁদা বলে, এখান থেকে আমরা কোনো সেবা পাবো না, এখান থেকে সারা দেশের মানুষ অত্যাচারিত হবে। এই চাঁদা থেকে সারা দেশের মানুষ অত্যাচারিত হবে, সারা দেশের পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে, সারা দেশের যাত্রী পরিবহনের খরচ বেড়ে যাবে বা বেড়ে যায়, তো গেছে। তো এইটাকে এখন মন্ত্রী মহোদয়ের কথাই যেটা
বইতে বুঝেছি যে এখন শ্রমিক সংগঠনগুলো দখল হচ্ছে জাতীয়তাবাদী দল। তিনি একটা কথা বলেছেন, সরকারি দলগুলো একটা প্রাধান্য থাকে, তার মানে এখন জাতীয়তাবাদী দল নেবে এই মুহূর্তে এটাকে চাঁদা বলা। তার মানে কেউ বলছেন যে শ্রমিক সংগঠনগুলোর চাপে মন্ত্রী মহোদয় আছেন এবং সেই চাপে চাঁদাকে হালাল করার জন্য তিনি সমঝোতা চাঁদা বলছেন। জি জি ওকে জি আপনি এবারে ক্লাস। আমার কাছে মনে হচ্ছে আসলে যেটা ঘটবে সেটা অনেক সুশাসন বলে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব বলছে না, ভাই এত কথা বলতে রিসেস পার্টনার সব বুঝে চলবে, আমি নিশ্চিত করে ফেলবো। যেভাবে ডিলিট করে দিয়েছে, এটা কোনো সশস্ত্র আন্দোলন ছিল না, এটা ডিলিট চক্রান্ত ছিল। ঠিক তেমনি উনিও বলে দিয়েছেন, ভাই এত কথা বলার দরকার নাই, চাঁদা হবে, চাঁদা এইভাবে হবে, চাঁদাটা ওইভাবে হবে, কিন্তু চাঁদা দিতে হবে। এখন বলেন কারা তাকে বাধ্য করছে, নতুন এই সময় সরকার দলের শ্রমিক দলের লোকজন তাকে মানে বাধ্য করছে, এই কথা তো আমরা শুনবো না। আমি তো কিছু জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সেটা যেভাবেই হোক তিনি একটা চেয়ারে বসছেন, সেই চেয়ারের একটা মর্যাদা আছে। এখন ওই মর্যাদার চেয়ারটা যদি বলে যে আমাকে অমুক বলছে যে ভাই আমি একটা ফর্মুলা করে দিলাম, এবার ভাগে যদি আসেন মিলেমিশে আমরা একটা চাঁদাবাজিটাকে ভদ্রভাবে একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ভাই আপনি চাঁদা দিয়ে দেন কিন্তু আপনাকে দিতে হবে। তো এটা তো আসলে চেয়ারের কাজ না। এখন ওনাকে বসানো হয়েছে, ওনারা বলছেন যে দেশকে নতুন করে গড়বেন, সবার আগে দেশ যদি হয় তাহলে সবার আগে শ্রমিক দলের লোকজন বা অন্যান্য লোকজন কিভাবে চাঁদা সচেতন বসে নিশ্চিত হয়ে যাওয়ার কথা ছিল। আমি ভাবছিলাম নতুন করে চাঁদা চলে যাবে, কিন্তু চাঁদা থাকবে সমঝোতা আরো সহজ করে দিল এটা, বৈধ করা হলো। আচ্ছা এখন আমি যেটা বলতে চাই, এই কথাটা কিন্তু বিএনপি নতুন সরকার গঠন করেছে তার জন্য কিন্তু ভালো হয়নি। নতুন সরকারের শুরুটার জন্য কিন্তু ভালো হয়নি, বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এই কথাটার জন্য। ঠিক আছে, এটা সম্মান মনে করছে মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, তাদের কাছ থেকে আরো গঠনমূলক কথা আমরা 17 মাস 18 মাস যত দেখেছি, অবান্তর কথা, অবাঞ্ছিত কথা, অনৈতিক কথা, কথাবার্তার ভাষার যে ধ্বংস আমরা দেখেছি রাজপথে। কিন্তু এখন সবাই চাইছে যে সেটা থেকে আমাদের উত্তরণের একটা ব্যাপার আছে। এটা আমার বিএনপির জন্য ভালো হয়নি। আপনি একেবারে ঠিক বলেছেন, আমি আপনার সাথে সত্যি একমত। কারণ আমরা গত 17 মাসে যেটা দেখেছি সেটা উত্তরণের জন্য বিএনপি ক্ষমতায় আসছে, তারা ছেড়ে বলতে চেয়েছে বারবার, আর আমরা বিদেশ থেকে সে কথাই বলেছেন। তো বিএনপি যদি তাই বলে থাকে তাহলে বিএনপির কোনো একটা এমপি মন্ত্রী এসব কথা বলতে পারেন। তাহলে যেটা হলো যে এখন বিএনপির যে মন্ত্রীরা কথা বলছেন সেটা করার দরকার। আমরা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বা অন্যান্যদের সুরটা পাচ্ছি সেখানে, সেই ছায়াটাই দেখতে পাওয়া যাচ্ছে। যেটা আমি মনে করি না যে এটা আসলে বিএনপি বলে না, কোন রাজনৈতিক দলেরই জন্য এই ধরনের আন্দোলন একদম উচিত নয়। কারণ আর দেশের মানুষকে বারবার বোকা বানানো ঠিক নয়। আপনার সাথে আমি একমত। আমি রবিউল আলম সাহেবের যে বক্তব্য আগে নির্বাচনকালীন সময় শুনেছি, নির্বাচনের সময় শুনেছি, ওনাকে খুব দাপটে মানুষ মনে হয়েছে এবং খুব শার্প মানুষ মনে হয়েছে, কিন্তু তার মতো একজন শার্প মানুষের মুখ দিয়ে এই কথাটা বের হওয়া জনগণ কিন্তু স্বাভাবিকভাবে নেয়নি। কাজেই আমরা আশা করি যে বিএনপি তাদের যে সভা সেমিনার হবে, নিজস্ব আলোচনা হবে, সেখানে নিশ্চয়ই আলোচনা করবে যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদেশের মধ্যে যারা এমপি মন্ত্রী হয়েছেন তারা একটু শালীনভাবে ভেবে চিন্তে কথা বলবেন। আচ্ছা ভাই, এই কথাটা আবার একটা ভালো দিক দেখি আমরা। মন্ত্রী মহোদয় কিন্তু সহজভাবেই বলে দিয়েছেন যে আমরা চাঁদা দেব বা চাঁদাটা সহজ করে দিলাম। এটাও কিন্তু একটা সহজ সরল স্বীকারোক্তি, সেটা কি মনে করেন? চোর নাশনের ধর্মের বাণী একটা প্রবাদ আছে, একটা যার যেটা স্বভাব ভাই সে কিন্তু বাইরে হয়ে যাবে। এখন এটা যদি উনি ছোট কথাটা বলতে বেড়ে গেছেন, না কি করবেন না যা চলুন, উনি যে কথাটা যে বৈশিষ্ট্য চালান সেটা বের হয়ে গেছে, লুকাইতে পারে নাই। আমি তো কিভাবে নিশ্চয় এমন বলবো মেডিকেল চক্রান্ত ছিল, প্রিজন ঘটনা সবাই দিব, আমি নিশ্চিত করে দিব, না আমি সেটা রাখবো। তার মানে এটা ওনার অন্তরে মুখে বের হয়ে গেছে। সরল, আপনি এটা সরল ভাবে দেখেন, যা ছিল সব বলে দিয়েছে। এখন এই যে
নেগেটিভ সরলতা, অর্থাৎ আপনি রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ করছেন। একজন এমপি মন্ত্রী মানে হচ্ছে রাষ্ট্রের রক্ষক, সেবক। আপনি সংবিধান যে শপথ করেছেন, করে আপনি যদি এটা বলেন আপনি চাঁদাবাজিটাকে একটা বিভিন্ন ফরম্যাটে আবরণ দিয়ে একটা মানে একটা গোলাপ ফুল দিয়ে সাজায় আপনি এটাকে উপস্থাপন করলে হবে না। চাঁদা একটা নেগেটিভ জিনিস, এটাকে আশেপাশে যাই না কেন নেগেটিভ। তাছাড়া আমার কাছে মনে হয় বিএনপিকে আরো সচেতন হতে হবে এবং ইউনূসের অসাংবিধানিক সরকারে যারা ছিল তারা যা যা করেছে হুবহু দেশে সেটাকে অনুসরণ করতে থাকেন, তাহলে আমার মনে হয় জনগণ উনাদেরও ইউনূসের মতো কিন্তু টেনে নামাবে। ইউনূস কিন্তু টেনে নামানোই হয়েছে। গতকালকে তাদের দাবা আমরা দেখেছি, কই তাদের সে দাবা আজকে নেই, কারণ ইউনূসের সময় চাঁদাবাজি দখলবাজি যা হয়েছে, যদিও সেটা বিএনপি রাজনৈতিক দলের বিরুদ্ধে বেশি সবাই বলেছে, কারণ সকলেই জানে তারাই চাঁদাবাজি দখলবাজিটা বেশি করেছে। ঠিক আছে, এখন তারা ক্ষমতায় গেছে সংশোধন। জি 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 জি, এটাই প্রত্যাশা, এই প্রত্যাশা আসলে মনসুর ইসলাম ভাই, রমজানের ক্লান্তি সত্ত্বেও আপনার অনুষ্ঠান দেখার জন্য রাজ্যে বসে আছি। রূপে আকাশে শুভেচ্ছা। জি একটা নাম নিয়মিত দর্শক, জি ধন্যবাদ আপনাকে। জি জয় বাংলা, জয় বাংলা, জি ধন্যবাদ আপনাকে। একটা জামান অথচ রবিউল আলম সাহেব বিভিন্ন সময় টকশোতে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজির জন্য শাহজাহান খান, মুশিউর রহমান রাঙ্গাকে সমালোচনা করেছেন। জি এখন সেটা থেকে পরিবর্তন জনগণ চেয়েছিল। জি জয় বাংলা তিনি রবিউল আলম সাহেব ক্ষমতায় গেলে বা উনি কোনো মন্ত্রী হলে ভালোভাবে ব্যবস্থা নেবেন। গত 18 মাসের মব, তারা হামলায়, হত্যাকাণ্ড, 14 সালের আগুনে পুড়িয়ে মানুষ তার সবই ভুলে দিয়েছে। জি ধন্যবাদ। মাত্র কয়েকদিন হলো বিএনপি সরকার এখনই সমালোচনা করতে চাচ্ছিলেন না, কিন্তু ওনারা নিজেরাই সমালোচনা তৈরি করেছেন। জি এইটা আমরা সমালোচনা করতে চাই না, নতুন সরকারকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা বলি হ্যাঁ ঠিক আছে, এখন রবিউল আলম সাহেব একটা কথা বলেছেন, এইখান থেকেও কিন্তু মন্ত্রী এমপিরা শিক্ষা নিতে পারেন যে বাবারে ভাষা কথা বলা জানে না, জনগণকে খাবানো যাবে, জনগণের ইচ্ছা মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যাবে। জি আপা বলুন। আমরা কিন্তু অনেক কঠিন সরলতা কেন সমালোচনা করছি না? আমরাও কিন্তু নরমালি টকশোতে এইভাবে যে কঠিন ভাষার সমালোচনা সেটা করছি না। যে প্রশ্ন করতে পারে যে ওনাকে কেন কঠিন ভাষার সমালোচনা করছি না, সেটার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমরা জামাত এবং ইউনূসের সময় যাদের দেখেছি, সেই সময় বিএনপির কর্মকাণ্ড দেখেছি, সেটাও আমার যোগ্য নয়, কিন্তু তারপর আমরা মনে করি যে জামাত বা ইউনূসের অবৈধ সরকারের চাইতে একটা নির্বাচিত, সেই নির্বাচনের ত্রুটি আছে, নির্বাচনে অনেক আইনি মানে অবৈধ ব্যাপার আছে। আমি সেগুলোকে তর্কের ক্ষেত্রে পাশে রেখে শুধুমাত্র আপনার এই সাবজেক্টে ফোকাস করে যদি আমরা আলোচনাটাকে সীমাবদ্ধ রাখি, তাহলে সেখানে একজন সংসদ সভাপতি এসে ওনারা প্রথমে ওনার কাছে আমাদের আশা যে বলবেন যে এগুলো যা হয়েছে বন্ধ, ইউনূস আমলের কোনো কিছু রিপিট হবে না। কিন্তু উনি এসে ইউনূস আমলের কথাটাই উনি ভিন্ন মোড়কে উপস্থাপন করছেন। তার মানে আমরা কিন্তু ভয় পেয়ে গেলাম। এই যে আমাদেরকে আবার ভয় পাওয়া জায়গায় নিয়ে যাচ্ছেন, যদি বিএনপি সরকার আমাদেরকে আবার ভয় পাওয়ার জায়গায় নিয়ে যায়, আমরাও কিন্তু একই রকম ইউনূসকে যেভাবে আমরা প্রতিহত করেছি সেইভাবে আমরা প্রতিহত করব, এটা সুনিশ্চিত। জি 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 আপনাকে ধন্যবাদ। আমি এই কথা বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করেছেন যে এটা নির্বাচন যেভাবে হয়েছে, যা হয়েছে, ইউনূস সরকার চক্রান্ত করে শেষ পর্যন্ত জনগণের কাছে টিকতে পারে নাই। জনগণ জামাতকে প্রত্যাখ্যান করেছে, জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, জনগণ ইউনূস সাহেবকে ধিক্কার জানিয়েছে। ঠিক আছে, ইউনূস সাহেবের সকালে যে উৎফুল্লতা ছিল, যে ঈদের আনন্দ ছিল, বিকেলবেলায় ঈদের আনন্দ জাহান্নামের আনন্দ হয়ে গেছে। তো সেই কারণে বিএনপিকে আমরা স্বাগত জানাই। বিকল্প তো বিএনপি, এখন বিকল্প জামাত হতে পারে না। সো বিএনপি অবশ্যই স্বাগত জানাতে হবে। বিএনপি এসে এখন আমরা যেটা বলেন, দর্শক যেটা বলছে যে ওনারা জনগণের মতামতকে প্রাধান্য দেবেন, চাঁদাবাজি, দুর্নীতি, লন্ডন নিশ্চয়ই কমানোর চেষ্টা করবেন। তারা বেশ কিছু দূরসংগঠনই হচ্ছে, কিন্তু এই যে মাঠে ময়দানে মন্ত্রী যাদেরকে করা হয়েছে, তারাও যাতে শালীনতার সাথে কথা বলেন, তাদের একটা মোটিভেশনাল কোর্স করতে হবে। তাদেরকে বলতে হবে কি বলা যাবে না, কি বলা যাবে, কি শুনতে চাইবে না, কি শুনতে চাইবে
চাইবো দলের পক্ষ থেকে সিদ্ধান্ত থাকতে হবে যে এইভাবে কথা বলতে হবে, দলকে ওন করে কথা বলতে হবে। আর সারা দেশে যদি কেউ চাঁদাবাজি করে, যে ছাত্র যুব দলের একজনকে দেখে চাঁদাবাজির কারণে একটা দোকান ভেঙে গেছে এবং তাকে সম্ভবত পরে অ্যারেস্ট করেছে, দলীয় নেতা কর্মী যারা আছেন তারাও বেফাঁস কথা বলবেন যাতে আপনার দলের সুনাম ক্ষুণ্ণ হয়। আপনি আপনার এলাকায়, আপনার ইউনিয়নে, আপনার ওয়ার্ডে আপনি জনগণের সাথে সেইভাবে ব্যবহার করবেন যাতে আপনার দলের প্রধানমন্ত্রী, আপনার দলের মন্ত্রী যাতে না হয়, সমালোচনা না হয়। সেই জিনিসটা কর্মীরাও চিন্তা করবেন, কর্মীদের মাথায় থাকতে হবে। জি আপু, এই ব্যাপারে আবার যদি কিছু বলা থাকে কি বলবেন? আজকে আমাদের জি আমি এটা বলবো যে শুধু চাঁদাবাজি যে ব্যাপারটা, যে ধরেন সড়কে চাঁদাবাজি, ব্যাপারটা কিন্তু চাঁদাবাজি একটা সেক্টর না, বিভিন্ন জায়গায় কিন্তু চাঁদাবাজি আছে নানা ফরম্যাটে। এখন কারো জমি দখল হচ্ছে, কারো দোকান দখল হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হচ্ছে, সেই দখলটা করতে না পারলে চাঁদাবাজিটা না পেলে চাঁদাবাজিটা চাঁদাবাজি হিসেবে বলছে না, সেটা নানান ফরম্যাটের ভাষায় বলছে। তো সেইগুলো যদি না পাচ্ছে, সেই লোকটাকে মারছে, সেখানে এইগুলো যদি দিচ্ছে, এগুলো কিন্তু কিছু কিছু জায়গায় বিএনপির পক্ষ থেকে হচ্ছে। এখন বিএনপি ক্ষমতায় আছে, আর খুব স্পষ্টতই দেখা গেছে যে ছাত্রদল হয়েছে এবং ওই স্থানীয় বিএনপির নেতা মিলেই কাজগুলো করেছে। কিছু কিছু জায়গায় জামাত হয়তো, আমি জানি না এখন তো জামাতকে দোষ দেওয়ার জায়গাটা এরকম যে জামাত আর বিএনপির সংঘর্ষ চলছে। জামাত আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীকেও, মানে আমাদের যেমন আমাদের এক মহিলা নেত্রী লাশ পাওয়া গেছে, এরকম বিভিন্ন জায়গায় সেই হামলাগুলো হচ্ছে। আওয়ামী লীগের অফিস ভাঙচুর হচ্ছে, আবার অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যে অফিসগুলো খোলা হয়েছে। তো এই জিনিসগুলো জামাত করছে নাকি বিএনপির লোকজন করছে, না এনসিপি করছে, না ইনকিলাব মঞ্চ করছে, এখন এটা কিন্তু আমরা কিছু জানতে চাই না, শুনবো না। আমরা বলবো যে রাষ্ট্র ক্ষমতায় এখন যিনি যারা আছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি বন্ধ করবেন, বা তাদের যে প্রশাসন আছে তাদেরকে আমরা বলবো যে এখন আমাদেরকে কিন্তু দেখতে হবে। এখন জামাত করুক, এনসিপি করুক, সবাইকে করতে হবে। নিউজ যেমন জামাতের, এনসিপি, জঙ্গি এসব কাউকেই কিন্তু ধরেনি, পৃষ্ঠপোষকতা করেছে। কাজে আমরা বিএনপিকে বের করতে হবে, ছাত্রদল করছে না, জামাত করছে না, যুবদল করছে, এই আমরা সাধারণ ভুক্তভোগী হতে চাই না। জি 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 অনেক ধন্যবাদ। তবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে মব কালচার থাকবে না, আমরা সেটা আস্থা রাখতে চাই, দেশের মানুষ সেটা আস্থা রাখতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আস্থা রাখতে চাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে কোথাও আর এবং সংবিধান বিষয়ে যে বিএনপির যে পদক্ষেপ, সেটাকে আমরা সাধুবাদ জানাই। সংবিধান রক্ষার জন্য সংবিধান সংস্কার পরিষদ দ্বারা স্বাক্ষর করেন, এটাও কিন্তু সাধুবাদ পাওয়ার যোগ্য। বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট করার জন্য যে চক্রান্ত ডক্টর ইউনূস সাহেব করেছেন, দেশকে যে সংকটের মধ্যে ফেলে দিয়েছেন, সেটা খুবই দুঃখজনক। যে ভাষা শহীদদের কথা একজন বলেছেন, আমরা আর কিছুক্ষণ পরে রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস পালিত হবে, সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। যে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তবে খুব দুঃখজনক, জামাত এই মুহূর্তে যাওয়ার দরকার কি ছিল? এতদিন যেহেতু যায় নাই, এখনো না যেতে কোনো অসুবিধা ছিল না। আমি জামাতকে শহীদ মিনারে যাব, আমি আমার শহীদ মিনারে গেলে ওনার গা জ্বলবে, ওনার তো অস্বস্তি লাগবে, উনি যাতে সুস্থ থাকেন আমরা সেটা চাই। উনি কেন এই হঠাৎ করে এই উদ্যোগটা নিলেন, উনি শহীদ মিনারে যাবেন? এটা তো আমাদের দর্শক একটা কথা লিখেছে যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব তো একজন হত্যা করেছে। আমি আসলে সেই কথাটা খুলে বলতে চাইনি, দর্শক যে বলেছেন এই ভিডিওটা কিন্তু সব জায়গায় প্রচারিত হচ্ছে, যে একটা একজন সাংবাদিকের ফ্ল্যাটের সামনে কি ঘটেছে। তো এখন আমরা আশা করবো যে সবার আগে দেশ, যাদেরকে আমি লিখি, সবার আগে দেশ থাকে না, সবার আগে এমপি মন্ত্রী, দলীয় লোকজন, সেই টাকাটাও বিএনপি দিতে হবে দিনের শেষে জনগণের কাছে। জি ধন্যবাদ। সমঝোতার কথা বলে এটা তো ইসলামী ব্যাংকের সুদকে নানা বললাম, এই কথাটা সত্য, এই কথাটা থেকে একই রকম জি 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 সুদকে নানা বলা। নতুন বাংলাদেশের নতুন স্লোগান, তানভীর হায়দার ভাইয়া নেবে চাঁদা, কেউ দিবে না বাধা, মানুষ শেষে সাদিয়ে চাঁদা দেবে হাদিয়া। আচ্ছা, কোনোভাবে সমঝোতার ভিত্তিতে মানুষ যে চাঁদা শব্দটা কিন্তু মানুষ আতঙ্কিত, জোর এটার মধ্যে যে এটা অন্তর থেকে কিন্তু দেয় না, এটা বাধ্য দিতে। তখন
বাধ্য করা হয় যখন, তখন কিন্তু একেবারে আর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আপনার মধ্যে আমি বলছি একটা লাইব্রেরি করবো, আপনি 50 টাকা দেবেন, খুব সুন্দর, এর মধ্যে তো একটা বিউটি আছে, ওটা থেকে আপনি সেবাও পাবেন, আপনি বই পড়বেন, সমৃদ্ধ হবেন, ঠিক আছে? আমরা একটা ফুটবল কিনবো। এখন বলেন আপনি যে ভালোবেসে বলছেন ভাই গোলাম ভাই মুরবি চাচা চাচা বললো আবু চাচা আমরা তো লাইব্রেরি করছি 50 টাকা দেন, আর মনে করেন সব বন্ধুরা মিলে এসে বললো যে মিস্টার আবুল 50 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, ধার্য করা হয়েছে, আমাদের একটা ডিজিটাল লাইব্রেরি করবো, মনে করেন 3 তলা এসি থাকবে, সব ঠিকঠাক থাকবে, 50 লাখ টাকা দিতে হবে। তো এটা আবার একটু মুশকিল আছে। এখন বিষয়টা সমঝোতা চাঁদা যখন বলবে তখন কিন্তু জিনিসটা আরো মুশকিল হয়ে যায়। আপনি যখন চাঁদা কথা বলবেন তখন কিন্তু চাঁদাটা এরকম এই পিকনিকে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, চাঁদা হয়। কিন্তু সমঝোতা দিয়ে আপনি কি করতেছেন, আপনি একজন আগে রেখে ফোন করে বললেন এত টাকা পাঠান নাই, কিন্তু তাহলে লাশ পাবেন। সমঝোতা করতে আপনাকে তো জানাইছে টাকাটা দিলে লাশ যাবে, তাতে কোনো দোষ নেই ভাই। এখন ইংলিশে বলছে না যে আপনার গ্রামে আছে আমাদের লোকজন টাকা দিতে বুঝলেন এভাবে চোখ লাগায় আপনার গ্রামে তো আছে ছোট চাচা দোষ কিছু করছেন এইভাবে বলছেন। হ্যাঁ ব্যাপারটা তো কইলো যে আপনার ছেলে কিন্তু আমার কাছে আছে 50 লাখ 5 টাকা পাঠান নাই লাশ যাবে। জি 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 সমঝোতা তো নাকি জি 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 প্রিয় ভাই, আপনার দ্বিতীয় গাছ আমার কাছে আটকানো আছে, পাশের মালিকের কাছে ফোন গেল, এইগুলো তো সমঝোতা নাই। না কথাটা ঠিক বলেছেন, সমঝোতার মাধ্যমে কথাটা কিন্তু ঠিক বলেছেন, কিন্তু এটা বৈধতা দিয়ে যে ভাই এখন আর কেউ প্রতিবাদ করতে পারবে না। ভাই জামাত ইসলামী যদি কখনোই ভালো মানে না যাবে, জামাত ইসলামের আমির কি সত্যি চলে যাবেন? হ্যাঁ, উনি নাকি ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে তিনি তৃতীয় ব্যক্তি যিনি শহীদ মিনারে ফুল দিবেন এই প্রথমবারের মতো, এবং শহীদের অবস্থা কি হবে এটা কিন্তু সারা দেশে শহীদ মিনার ভাঙা হয়েছে জামাতের নেতৃত্বে, সারা দেশে স্বাধীনতার শহীদদের স্কাল্পচার ভেঙে ফেলেছে জামাতের নেতৃত্বে, সারা দেশে ধ্বংস করেছে জামাত, সারা বছর গত 54 বছর শহীদদের বিরুদ্ধে কথা বলেছে, গত 54 বছর শহীদ মিনারের বিরুদ্ধে কথা বলেছে, গত 54 বছর শহীদ মিনারের যারা তাদের বিরুদ্ধে কথা বলেছে। এখন আমির জামাত এই প্রশংসাটা করে যাচ্ছেন, এটা সমঝোতার মাধ্যমে সন্ত্রাস। এটা ঠিক না, এটা ওনাকে মানানো হবে না, ওনারা মানে কিভাবে যে এটা অনেক কষ্ট করে গেছেন করছে, হ্যাঁ অভিনয় করছে কষ্ট, কিন্তু আমি জানলাম আমার ভাইয়ের রক্তদান গান কিভাবে গাই, উনি তো উল্টা গাইবে, আমরা যদি তোমাদের সামনে পাই ধ্বংস করবো এরকম তোমরা গুরুত্ব পরিবর্তন তোমাদেরকে ধিক্কার জানাই, এটা তো উনি বলবে, উনি বক্তব্য দিতে এটাই বলবে যে 52 সালে এরা অপরাধ করেছে, আমরা উর্দুকে কাতার লেঙ্গামে সেই জায়গা থেকে এখন বাংলা চালু করেছে, এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, জামাতের দল থেকে শক্ত ডক্টর শফিক ছাড়া আর কেউ শহীদ মিনারে যাবে না, শহীদ মিনারে আর সাংবাদিকরা সেটাই প্রচার করবে জামাত আমির ফুল দিয়েছে, কিন্তু সারা দেশে জামাত কেউ যাবে না শহীদ মিনারে ফুল, এটা একটা প্রহসন আর নাটক। আচ্ছা যাই হোক, আমরা এগুলো প্রতিহত করার কোনো উপায় নেই, যে বিরোধী নেতা রুপি পায় না আম লেঙ্গা, হ্যাঁ আসিফুল স্যারের সন্তান, আসিফুল স্যারের সন্তান রুপির বাড়িতে সমঝোতা, এই জন্য রুপি আপাকে গেলে যেতে হয়নি, এইটাই সমঝোতার সমাধান হয়েছে। মানে আমরা পাঠ্যকোষ হিসাবে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে উনি একমাত্র সত্য তথ্য প্রকাশ করেছেন, যেটা আপনারা পৃথিবীর জাতি জানতো না, ইতিহাসে এই তথ্যটি লেখা থাকে পাঠ্যকোষ, এইটার জবাব আপনি দিলাম না, ইতিহাসে সেটা লেখা থাকলো, সময় আসলে পাঠ্যকোষ আপনাদের পরিচয়টা আমি ইসমাইল সাহেবকে দিয়ে রাখেন, আপনাকে আচ্ছা ঠিক আছে, আমরা জাতি দেখো যে এই প্রশ্নটা যদি আপনাকে কেউ করেছেন, এটা আমি যেটার জন্য জবাব দেবো না, এটা থাকবে ইতিহাস তোলা, এবং শুনে রাখি যে আমাকে এই কথাটা জাতির জন্য শুনতে হয়েছে, শুনে রাখি।
বঙ্গবন্ধুকেও ইতিহাসে খারাপ কথা শুনতে হয়েছে, আমাদের চার নেতাকে শুনতে হয়েছে, বাংলাদেশের সকল বাংলাদেশের পক্ষে যারা লড়াই করেছে তাদের প্রত্যেককে কোনো না কোনো ভাবে কথা শুনতে হয়েছে। এবং সেই কারণে আমি মনে করলাম যে আমাকে যে কথাগুলো শুনতে, কথা শোনার জন্য এত সাংঘাতিক প্রশ্ন আমাকে করলেন, জাতির জন্য প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পাঠ্যক্রম যে প্রশ্ন করেছেন সেটি ইতিহাসে চলা থাকলো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী। আমরা লাইভ বেশি লম্বা করব না, ব্যাপার অন্য কাজ আছে, অন্য লাইভ আছে, আমার অন্য কাজ আছে। আপনারা কমেন্টস করছেন এবং ইউনিভার্সাল দুর্নীতি নিয়ম করে গেছেন, এটা বিচার হবে কি? অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে। গ্রহণযোগ্য সরকার যখন আসবে চাঁদাবাজদের দমন করার